তোমরা যারা হিডেন লাভের ফার্স্ট পার্ট দেখো নাই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। পরের দিন স্কুলে গেলে কিছু বাজে মেয়ে সাং আর তার ফ্রেন্ডকে ডিস্টার্ব করছিল। টাকার ব্যাগ নিয়ে বলে পরের দিন আরো বেশি টাকা নিয়ে আসবি। এদিকে জু এসেছে সাংকে নিতে, বাট কোথাও নাই। পরে দেখে একটা গলির মধ্যে সাং দাঁড়িয়ে আছে। জু বলে তুমি এখানে কেন? তোমাকে পুরো স্কুল খুঁজেছি। সাং কিছু বলার আগেই কেঁদে ফেলে। পরের দিন জু আর তার ফ্রেন্ডরা মিলে সেই মেয়েদের শায়েস্তা করার জন্য এসে বলে এই বয়সে মাস্তানি করছো, শুধু তোমরা মেয়ে বলে আর ছেড়ে দিলাম। ইয়ান তাদের থেকে সাংয়ের ব্যাগটা নিয়ে নেয়, সাংকে তার টাকার ব্যাগ ফেরত দেয়। আর তখন জু বলে তুমি তো বাচ্চাদের মতো করে ললিপপ খাচ্ছ, তোমাকে দেখতে মাছের মতো লাগছে। সাং বলে তুমিও তো একটা মাছ। জু বলে তাহলে ললিপপটা দাও, দেখাচ্ছি কিভাবে একটা হ্যান্ডসাম মাছ ললিপপ খায়। তখন জুর একটা ফ্রেন্ড বলে এই নে তুই আমারটা খা। জু বলে তোরটা তুই খা। এরা সবাই বাড়ি ফেরে। এরপর সাং এর এক্সামের রেজাল্ট দেয় আর তাতে ও খুব খারাপ রেজাল্ট করে। এতে ইয়ান সাংকে পড়তে বসালে সাং এর মাথায় কোনো পড়াশোনাই ঢোকে না। এতে ইয়ান রেগে যায় আর দুই ভাই বোনের মধ্যে ঝগড়াও লেগে যায়, যার কারণে ওদের বাবা বলে সাংকে অন্য একটা টিচার দেবে, আর সেই টিচার হলো জু। এটা শুনে সাং তো মনে মনে অনেক হ্যাপি হয়ে যায়। পরের দিন জু পড়াতে আসলে সাং সব বই নিয়ে পড়তে আসে। তখন ইয়ান আর জু গেম খেলছিল। সাং ইয়ানের সামনে এসে বসলে ইয়ান বলে সামনে থেকে সর, গেম খেলছি। সাং বলে এখন আমার পড়ার সময়। ইয়ান বলে পরে পড়িস, যা তো। জো বলে তুমি যাও, আমি গেমটা শেষ করে আসছি। আর একটা পেপার দিয়ে বলে এটা পড়ো, এখানে আমাকে তোমার হোম টিচার হিসেবে মেনে নিলে আর কাউকে টিচার বানাতে পারবে না। সাং পেপারটা দেখে বলে এটা তার ছবি নাই কেন? তাই সে লুকিয়ে লুকিয়ে জুর ছবি তুলে নেয় আর জু এটা বুঝতে পেরে পোজ দেয়। ইয়ান বলে কার ছবি তুলছিস? জু বলে আমার। ইয়ান বলে কেন, ও কি আমার থেকে বেশি সুন্দর? সাং বলে আমার ফ্রেন্ডরা বলে আমার ভাই অনেক সুন্দর, বাট পিক তো ওদের দেখাতে পারবো না, তাহলে আমার মান সম্মান সব শেষ। এটা বলে একটা দৌড় দেয় আর ইয়ান বলে তোকে বাড়ি থেকে বের করে দিব, বুঝলি? জু বলে বাদ দে তো, এই বয়সে মেয়েরা একটু এরকমই করবে। ইয়ান বলে তোর জন্য বেশি লাই পাচ্ছে। সাং রুমে এসে জুর পিকচার গুলো দেখছিল। তখন জু পড়াতে চলে আসে। সাং বলে আমি পদার্থবিজ্ঞানের কিছু বুঝি না। তখন জু তাকে এমন ভাবে বোঝায় ও খুব সুন্দর মতো শিখে যায়। পরের দিন জু সাংকে একটা বিজ্ঞাপন মেলায় নিয়ে যায় আর একটা টবে সাংকে হাত রাখতে বলে। দেখে টব থেকে চারা বেরিয়ে ফুলও ফুটেছে। তখন জু বলে তোমার স্বপ্ন পূরণ করতে হলে মন দিয়ে পড়তে হবে। তখন সাং বলে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? জু বলে না, আর হলে সবার আগে তোমাকে বলবো। এবার চলো দুজনে একসাথে ট্রাই করি। এরপর জু আর ইয়ান ওদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায় আর সাং জু এর জন্য একটা ফ্লাওয়ার ভেজ আর একটা গিফট নিয়ে আসে। ফুল দিলে জু বলে এটা আমার জন্য? সাং বলে হ্যাঁ, তোমার গ্রাজুয়েশন শেষ, প্লাস তুমি আমার টিচার, বাট গিফটটা দিতে চেয়েও দিতে পারে না। সাং বলে এখন তো আর আমাদের নিয়মিত দেখা হবে না। জু বলে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তবে আমি আমার আদরের ছোট্ট বোনকে দেখতে মাঝে মাঝে চলে আসব। তারা অনেকগুলা ছবিও তোলে। জু এয়ারপোর্টে এসে ভিতরে ভিতরে সাংয়ের জন্য কষ্ট পাচ্ছে। কোনো এক মায়ায় পড়েছে সে, কাঁদতে কাঁদতে চলে যায়। অনেক দিন পার হয়ে যায়। সাং জুর দেওয়া মিল্ক বোতলটা এখনো অনেক যত্ন করে রেখেছে। হঠাৎ ইয়ানকে বলতে শুনে জু প্রেম করছে। ইয়ান বলে জুর গার্লফ্রেন্ড দেখতে কেমন রে? এটা শুনে সাং মনে মনে অনেক হার্ট হয় আর মনে মনে বলে সে আমাকে কথা দিয়েছিল তার গার্লফ্রেন্ড হলে সে প্রথমে আমাকে বলবে, বাট সে সব ভুলে গেছে। সাং নিজেকে সামলাতে না পেরে ছুটে যায় জুর শহরে। ইয়ান ফোন করে বলে কোথায় তুই, ক্লাসে যাস নাই কেন? সাং ইয়ানকে মিথ্যা বলে আমি জুর ভাইয়ার শহরে এসেছি আমার একটা অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। এটা শুনে ইয়ান রেগে গিয়ে বলে ওইখানেই থাক, আমি জুকে পাঠাচ্ছি। একটু পর জু আর মিম নামে একটা মেয়ে আসে। জু সাংকে বলে তোমার বয়ফ্রেন্ড কোথায়? সাং বলে সে আমাকে লাইক করে না, কারণ তার কাছে আমি অনেক ছোট। জু বলে তাহলে বড় হওয়া পর্যন্ত ওয়েট করো। সাং বলে আমি বড় হতে হতে সে অন্য কারো হয়ে যাবে। জু বলে তখন তুমি তার থেকেও বেটার কাউকে পাবে। এই সময় সাং তার চোখের পানি যেন ধরেই রাখতে পারছে না। ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাবে, এটা মেনে নেওয়া হয়তো সত্যিই অনেক কষ্টের। কাঁদতে কাঁদতে সে ওয়াশরুমে যেতে থাকে আর জুকে অন্য মেয়ের সাথে দেখে কান্নায় ভেঙে পড়ে। পৃথিবীর সব থেকে বড় কষ্টগুলোর মধ্যে একটা হলো ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যায় আর সেটা সহ্য করা। সাং জুকে গিফটটা দেয় যেটা সে আগে দিতে চেয়েছিল বাট পারেনি। জু বলে এখনো আমার কথা মনে আছে তোমার? তার সাথে সেই পুতুলটাও ফেরত দেয় আর বলে তুমি অনেক ভালো থেকো। জু বলে তোমাকেও অনেক ভালো থাকতে হবে। সাং বলে এখন তোমার গার্লফ্রেন্ড আছে, আমাকে নিয়ে ভাবতে হবে না। এটা বলে সে কাঁদতে কাঁদতে চলে যায়। এদিকে এয়ারপোর্টে ইয়ান সাংকে নিতে এসেছে।
সাং ইয়ানকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদতে থাকে। তারপর সাং জুকে ভুলে থাকার চেষ্টা করে। এভাবে অনেক দিন পার হয়ে যায়। এক পর্যায়ে সে জুর শহরে আসে পড়াশোনা করতে। ফ্রেন্ডদের সাথে একটা পার্টিতে আসে সাং, আর সেখানে জুও আসে তার কলিগদের সাথে পার্টিতে। হঠাৎ সাংয়ের হাত থেকে সিগারেটের প্যাকেট পড়ে যায়, আর জু তাকে নাম ধরে ডাকে। দুজনের দেখা হয়। দীর্ঘ কয়েক বছর পর দেখা তাদের। জু বলে, এতদিন কেন আমার সাথে কন্ট্যাক্ট করনি? সাং বলে, আমাকে স্টাডি নিয়ে বিজি থাকতে হয়। এটা বলে সে আবার পার্টিতে যায়। জু সাংকে পার্টি শেষে বাড়ি পৌঁছে দেয়, আর রাস্তায় অনেক কথা বলার চেষ্টা করে, বাট সাং তেমন কিছুই বলে না। জু চলে গেলে সাং যেন তার মনের সব কথাগুলো চিৎকার করে বলতে চায়, বাট পারে না। কিছুদিন পর সাং জুকে SMS করে, সেদিন আমাকে বাড়ি ড্রপ করার জন্য থ্যাঙ্কস। যদি তোমার সময় হয় তাহলে তোমাকে ট্রিট দিতে চাই। সাং ওয়েট করছিল, বাট জু আসে না। তখন সাং ফোন করে বলে, তোমার ভয়েস এমন কেন, কি হয়েছে বলো? জু বলে, তেমন কিছু না, জাস্ট গ্যাস্ট্রিকের ব্যথা। সাং জুর অফিসের অ্যাড্রেস নিয়ে চলে আসে আর জোর করে জুকে নিয়ে হসপিটালে যেতে চায়, বাট কোনো গাড়ি পাচ্ছিল না। হঠাৎ দুজনের ধাক্কা লাগে আর জু সাংয়ের কপালে কিস করে ফেলে। এই ফার্স্ট তারা এত কাছে। সাং জুকে হসপিটালে নিয়ে ওর কাছেই থাকতে চায়, বাট জু সাংকে অনেক বুঝিয়ে বাসায় পাঠায়। একটু পর সাং আবার চলে আসে। জু বলে, তুমি কেন এসেছো? সাং বলে, এখানে আমি ছাড়া তোমার আর কে আছে? আর আমি অসুস্থ হলে তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে? সাং তার সবটা দিয়ে জুর সেবা করে। এতে জু অনেকটাই অবাক হয়। পরের দিন সাং জুর বাসায় যায় জুর জন্য কিছু ড্রেস আনতে, আর দেখে জু সাংয়ের সাথে তোলা পিকচারটা অনেক যত্ন করে রেখেছে। হসপিটাল থেকে বাসায় ফিরে সাং জুর বাসার বিভিন্ন জায়গায় ডেইলি রুটিনের স্টিকার লাগিয়ে দেয়। ঠিকমতো খাবার খেতে, বেশি বেশি পানি খেতে, এইসব। এই কয়দিন সাং যেন আরো বেশি মায়ায় পড়ে গেছে। এরপর একদিন জু সাংকে ফোন করে বলে, সেদিন তুমি আমার অনেক সেবা করেছো, একটা ট্রিট তুমি ডিজার্ভ করো। রেডি হও, আমরা একসাথে বেরোবো, ডিনার করব। দুজনে ডিনার করছিল, তখন জিয়া নামে একজন এসে জুকে বলে, তুমি আমার ফোন কেন রিসিভ করো না? জু বলে, আমি তোমাকে বলেছি আমার সাথে যোগাযোগ না করতে। এটা শুনে জিয়া জুর মুখে ড্রিঙ্ক ছুঁড়ে মারে। এটা দেখে সাং ওই মেয়েটার মুখে ড্রিঙ্ক ছুঁড়ে মারতেই জিয়া বলে, তুমি জানো ওর সাথে আমার কি সম্পর্ক? জিয়া সাংকে মারবে, তখন জু এসে প্রতিরোধ করে। জিয়া বলে, তুমি সারা জীবন আমার কাছে ঋণী থাকবে। সাং আর জু বাহিরে আসলে সাং বলে, কে ওই মেয়ে? জু বলে, আমার বাবার পাওনাদার। আর এই সময় তুষারপাত শুরু হয়। তখন সাং মনে মনে উইশ করে, আমি যেন সব সময় তার আশেপাশে থাকতে পারি। আর জুকে বলে, আজ বছরের প্রথম তুষারপাত, যা উইশ করবে তাই পাবে। জুও সেম উইশ করে। জু বাড়ি ফিরলে দেখে জিয়া ওয়েট করছে আর বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তখন দেখানো হয় অতীতের ঘটনা। জু আর জুর মা জিয়ার বাসায় গিয়ে কান্না করে বলে, জিয়ার ভরণ পোষণের সব দায়িত্ব আমাদের, কারণ জিয়ার বাবা জুর বাবার জন্য মারা গেছে, আর কিছু টাকাও পেত। তাই জু পড়াশোনার পাশাপাশি কাজ করে জিয়ার পড়াশোনার খরচ চালাতো, আর টাকাও শোধ করেছে। জু কান্না করে আর ওর মায়ের ছবির সামনে বলে, সরি মা, আমি জিয়াকে জীবনসঙ্গী করতে পারবো না, কারণ আমি সাংকে অনেক বেশি ভালোবাসি। পরের দিন সাং ড্রিঙ্ক করছিল ফ্রেন্ডদের সাথে। জু ফোন করে বলে, তোমার কণ্ঠ এমন মাতাল শোনাচ্ছে কেন? জু বুঝতে পারে সাং ঠিক নেই, তাই বারে চলে আসে আর সাংকে নিয়ে চলে যাচ্ছে। তখন সাং বমি করে দেয় জুর গায়ে। জু সাংকে কোলে নিতে চাইলে সাং বলে, ডাক্তার তোমাকে 3 মাস ভারী জিনিস তুলতে নিষেধ করেছে। জু বলে, 3 মাস পার হয়ে গেছে। আর জু জোর করে সাংকে পিঠে তুলে নেয়। তখন সাং বলে, তোমাকে আমি কিছু বলতে চাই। জু বলে, বলো। সাং বলে, আমি একজনকে অনেক ভালোবাসি, বাট সে আমাকে ভালোবাসে না। জু বলে, সে তোমার সাথে কেমন বিহেভ করে? সাং বলে, সে অনেক ভালো, আমার প্রতি তার অনেক দয়া, ইভেন আমার না, সবার প্রতি। সাংকে গাড়িতে বসিয়ে দেখে সে ঘুমিয়ে গেছে। জু বলে, তুমি যেমন ছেলে লাইক করো আমি তেমনটা হওয়ার চেষ্টা করব, শুধু তোমার হব। আর আমি জিয়ার বাবার সব টাকা পরিশোধ করেছি। তোমার বয়স এখন 20, তার মানে তুমি প্রাপ্তবয়স্ক। এটা বলে সাংকে টাচ করবে, তখন হাত সরিয়ে নেয় আর বলে, এটা আমি কি করছি? পরের দিন সাং হোস্টেল থেকে বাড়ি ফিরবে। জু তাকে নিতে এসেছে। সাংকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে জেলাসি ফিল করে। জু সাংকে বলে, ওই ছেলেটা কি তোমার অনলাইন বয়ফ্রেন্ড? সাং বলে, না না, ও জাস্ট আমার ফ্রেন্ড। জু বলে, তাহলে তোমার কেমন ছেলে পছন্দ? সাং লজ্জা পায়, বলে, তুমি এসব কেন জানতে চাচ্ছ? তোমার কোনো গার্লফ্রেন্ড নাই? জু বলে, তুমি যদি খুঁজে দাও তাহলে হবে। সাং বলে, লাভ নেই, কারণ আমি শুধু আমার বয়সী মেয়েদের চিনি। জু বলে, তোমার বয়স এখন 20, তার মানে চলবে। তখন সাং মনে মনে ভাবে, তাহলে কি আমার সাথেও প্রেম করতে পারবে? এরপর কিয়ানফির বিয়ে, সেখানে সাং এসেছে ইয়ানের সাথে। জু বলে, তোমার সেই ভালোবাসার মানুষের বয়স এখন কত? তোমার সাথে তার কোথায় দেখা হয়েছিল? সাং বলে, সেদিন ক্লাবের পার্টিতে। জু ভাবে
সাং হয়তো ওর কথাই বলছে। সাং একটা স্ট্রবেরি নিবে, তখন অন্য একজন এসে সেটা নিয়ে নেয়। পথে জু সাং এর জন্য স্ট্রবেরি কিনে নেয়। সাং সেখান থেকে একটা জুকে খেতে বলে। জু না নিলে সাং বলে, তুমি কি চাও আমি তোমাকে খাইয়ে দিই? বলতেই জু সাং এর হাত থেকে খেয়ে নেয়। সারাটা পথ তারা মুচকি মুচকি হাসতে থাকে। পরের দিন সাং হোস্টেলে যাবে, তখন জুর একটা ফ্রেন্ড এসে বলে, অনেকদিন পর দেখা, এটা কি তোমার গার্লফ্রেন্ড? ওরা বুঝতে পারছে না কি বলবে। জু সাংকে বলে, তোমাকে বলেছিলাম আমার গার্লফ্রেন্ড হলে প্রথমে তোমাকে বলবো, আজ তোমাকে বলতে চাই। সাং বলে, আমি জানি, যেদিন প্রথম তোমার শহরে এসেছিলাম সেদিন তোমার সাথে তোমার গার্লফ্রেন্ডকে দেখেছিলাম। জু হেসে বলে, ও আমার বস। তখন সাং মনে মনে বলে, তার মানে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। জু বিভিন্নভাবে সাংকে টাচ করার ট্রাই করে। এভাবে ওদের ভালোবাসা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। জু কিয়ানফিকে ফোন করে বলে, কিভাবে তুই তোর বইয়ের মন জয় করলি রে? কিয়ানফি বলে, তুই কি প্রেমে পড়েছিস? জু বলে, কিয়ান বলে, দেরি করিস না, মনের কথা বলে দে, নয়তো সে অন্য কারো হয়ে যাবে। পরের দিন জু প্ল্যান করে সাং এর সাথে ডেটে যাবে। অনেক হ্যান্ডসাম লুকে অফিসে আসলে সবাই তার প্রশংসা করে। জু সাংকে বলে, রেডি হও, আমরা বেরোবো। সাং তো সুন্দর করে সেজে বেরিয়ে আসে। জু বলে, আজ তোমাকে একজনের সাথে পরিচয় করাবো। তখন সাং এর তার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে। তখন সাং ভাবে হয়তো তার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করাবে। তারা রেস্টুরেন্টে আসে আর সেখানে তার বস বসেছিল। জুর বস বলে, এয়ারপোর্টে তুমি কাঁদছিলে, ওই দিন জুও অনেক কষ্ট পেয়েছে। তখন জু তার সব কলিগদের ডেকে বলে, এটা আমার ফ্রেন্ড সাং। সাং মনে মনে ভাবে, এতদিন আমাকে সে বোন বলেছে আর আজ আমাকে ফ্রেন্ড বলল। তখন জু সবাইকে খেতে বলে সাংকে নিয়ে সাইডে এসে বলে, আমি চাই না আমাদের মাঝে আর কোনো ভুল বোঝাবুঝি থাকুক। এরপর সাং এর বার্থডে, ওর ক্লাসমেট উইশ করে আর একটা গিফট দিয়ে বলে, চলো কেক কাটি। সাং বলে, সরি, আজ আমি আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করব। জু ওয়েট করছে। জু বলে, আমি জানি তোমার ভালোবাসার মানুষকে। সাং বলে, বলো কে? জু বলে, এই দেখো তো, আমার মধ্যে তোমার ভালোবাসার মানুষকে খুঁজে পাও নাকি? সাং একটু শক্ট হয়ে যায়। লুকাচুপি রোম্যান্স করতে করতে সিনেমা হলে যায়। সিনেমা দেখার শেষে জু সাংকে বার্থডে সারপ্রাইজ দেয়। বলে, আচ্ছা এখন বলো তোমার কেমন ছেলে পছন্দ? সাং বলে, সুন্দর, লম্বা আর দয়ালু। জু বলে, এই সব কিছু তো আমার মধ্যে আছে, তাহলে কি আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি? এটা শুনে সাং তো বুঝতে পারছে না কি বলবে। দুজন দুজনকে অপলক দৃষ্টিতে দেখতে থাকে। পরের দিন জু সাং এর ক্লাসে চলে আসে আর পাশের সিটে বসে পড়ে। সবাই বলা বলি করে এটা সাং এর বয়ফ্রেন্ড। সাং বুঝতে পারছে না সে কি করবে, তাই সে ঘুমের ভান করে আর জু কাছে এসে আলতো করে গালে টাচ করে। তখন সাং জেগে গেলে বলে, তুমি ঘুমাওনি? সাং বলে, আমি জানি তুমি কি করতে চাচ্ছ। জু বলে, কি করতে চাচ্ছি বলো? সাং বলে, কাছে আসো। জু কাছে আসলে সাং কিস করে ফেলে আর বলে, আমি এটা করেছি মানে এটা না যে আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি। জু বলে, আচ্ছা আমি করেছি বলে সুবিধা নিচ্ছ? এরপর জু সাংকে SMS করে বলে, চলো দেখা করি। সাং বলে, সরি আমার কাজ আছে। এতে জু একটু হার্ট হয় আর তখন সাং এসে বার্থডে উইশ করে। জু বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ আমার বার্থডে। সাং বলে, বুড়ো মানুষরা তাদের বার্থডে ভুলে যায়, যেমন আমার বাবা। জু বলে, তাহলে 27 হওয়ার আগে আমাকে বিয়ে করে নাও। সাং বলে, আমার পড়াশোনা শেষ হোক। সাং জুর জন্য রান্না করে, যা খেতে জঘন্য হলেও জু অনেক হাসি মুখে খেয়ে নেয় আর উইশ করে বলে যেন সাংকে তার লাইফ পার্টনার হিসেবে পেয়ে যায়। সাং বলে, কি উইশ করলে? জু বলে, তোমাকে যেন পাই। তখন সাং বলে, তাহলে তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম। জু বলে, তার মানে তুমি এখন থেকে আমার গার্লফ্রেন্ড? জু সাংকে কিস করে। এরপর জু সাংকে বলে, আমার লাইফের কিছু সত্য কথা বলবো। আমার মা মারা গেছে, বাবা নেশা করে গাড়ি চালাতে গিয়ে জিয়ার বাবাকে মেরেছে। আমি পুলিশকে ফোন করে বললে বাবা মেনে নিতে না পেরে বাসা থেকে নিচে লাফ দেয় আর সে এখন কোমায়। আমার এমন কিছু নেই যা দিয়ে তোমাকে হ্যাপি রাখবো। সাং বলে, তুমি শুধু আমার পাশে থেকো, তাহলেই হবে। পরের দিন জু সাংকে তার বাসায় নিয়ে আসে আর টেবিলে বসিয়ে দেখতে থাকে। সাং কাছে এসে বলে, এখন দেখো। জু বলে, এভাবে আমার মন ভরছে না। জু কাছে আসলে সাং বলে, আমাকে পড়তে দাও। জু আরও কাছে আসে। সাং বলে, তুমি এভাবে কাছে আসলে আমি নার্ভাস হয়ে যাই। জু কিয়ানফিকে ফোন করে বলে, ও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, তার মানে জু প্রেম করছে। সাথে সাথে কিয়ান গ্রুপে সবাইকে জানায়। কিয়ান বলে, তোর গার্লফ্রেন্ডটাকে? জু বলে, তোর বিয়েতে সে এসেছিল। কিয়ান বুঝতে পারে সাং। ও বলে, এটা যদি ইয়ান জানে তুই শেষ। ইয়ান জুকে বলে, অবশেষে প্রেম করছিস, বাট কে সে? জু বলে, সময় হলেই বলবো। রাতে দুইজন রোম্যান্স করছিল, তখন ইয়ান সাংকে ফোন করে, বলে, কই তুই? সাং বলে, হোস্টেলে ফিরছি। ইয়ান বলে, তার মানে জুর সাথে যে রোম্যান্স করছে সেটা তুই? কাছে এসে সাংকে হোস্টেলে ফিরতে বলে আর জুকে মারতে থাকে। বলে, তোর এত বড় সাহস, তুই আমার বোনের সাথে প্রেম করিস? জু বলে,
তোর যত ইচ্ছে আমাকে মারতে পারিস, তারপরেও আমি সাংকে অনেক বেশি ভালোবাসি। একটা সময় ইয়ান ক্লান্ত হয়ে যায় আর বলে, দুনিয়ায় আর কোনো মেয়ে ছিল না, আমার বোনকেই তোর ভালোবাসতে হবে, চল তোর বাসায় যাব। জু বাসায় এসে দেখে সাংয়ের জুতা, সাংয়ের পছন্দের খাবার। ইয়ান বুঝতে পারে ওদের সম্পর্কটা অনেক বেশি গভীর হয়ে গেছে, তাই তাদের মেনে নেয়। জুর গালে আঘাতের চিহ্ন, এটা দেখে সাং ইয়ানের কাছে এসে মারতে থাকে, বলে তোর সাহস কি করে হয় আমার ভালোবাসা মানুষকে মারার। তারপর জু সাংকে বলে, ও শুধু আমাকে মারেনি, আমিও ওর গায়ে হাত তুলেছি। এটা শুনে সাং বলে, তোমার সাহস হয় কি করে আমার ভাইকে মারার। এটা শুনে ইয়ান মনে মনে বেশ হ্যাপি হয়। জু সাংকে খাবার বেড়ে দিচ্ছিল, তখন ইয়ান বলে, আমার সামনে এমন আদিক্ষেতা করা বন্ধ কর। এটা শুনে দুজনে ইচ্ছে করে আরো আদিক্ষেতা করতে থাকে। তারপর সাংকে হোস্টেলে দিতে এসেছে, দেখে ইয়ান ঘুমিয়েছে। এই ফাঁকে জু সাংকে কিস করে বলে, সারাদিন এটার জন্য ওয়েট করছিলাম, তোমার ভাইয়ের জন্য পারি নাই। সাং ইয়ানকে বলে, সামনে এসে বস, আমার বয়ফ্রেন্ড কি তোর ড্রাইভার। ইয়ান জুকে বলে, ও আমার আদরের বোন, ওকে কষ্ট দিলে তোর খবর আছে। জু বলে, চিন্তা করো না ভাই, আমি আছি ওকে হ্যাপি রাখার জন্য। তাদের রোম্যান্স দিন দিন বাড়তে থাকে। একটা সময় সাংয়ের বাবা মাও জানতে পারে, বাট তারা মানতে চায় না, কারণ জুর বাবা মা কেউ নেই। জু চলে যাবে, সাথে সাংও যেতে চায়। বাবা মা বাধা দিলে সাং বলে, তোমরা জুকে বিশ্বাস করতে না পারো, বাট আমি বিশ্বাস করি, ও আমাকে অনেক ভালোবাসে। সাং এয়ারপোর্টে, জু দেখে সাং কান্না করছে, তখন সাং বলে, আমি তোমাকে ছোটবেলায় যখন প্রথম দেখেছিলাম ওই দিন থেকে ভালোবাসি, আর তোমার শহরে আমার অনলাইন বয়ফ্রেন্ডের জন্য না, তোমার গার্লফ্রেন্ড হয়েছে এটা শুনে মানতে না পেরে তোমাকে দেখতে গিয়েছিলাম। আমার মা বাবার কথায় আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। জু বলে, কোনোদিনও যাব না। এরপর জুর বাবা মারা যায়, তখন সাংকে জড়িয়ে ধরে বলে, আজ থেকে আমার বাবা মা বলতে কেউই থাকলো না। সাং জুর মার কবরে গিয়ে বলে, আজ থেকে যতদিন বেঁচে থাকবো জুর সাথে থাকবো। জু অনেক পরিশ্রমের ফলে একটা সময় বড় বিজনেসম্যান হয়ে যায়। তখন সাংয়ের বাবা মাও এই বিয়েতে রাজি হয়। সাংয়ের ফ্রেন্ডরা সাংকে সমুদ্রের পাড়ে নিয়ে আসে, সেখানে সাংয়ের বাবা মাও ছিল। জু প্রপোজ করে আর বলে, তুমি কি আমাকে বিয়ে করবে। সাং রাজি হলে সবাই সাং আর জুকে কিস করতে বলে, ওরা দুজন দুজনকে কিস করে, আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়।